মানিকগঞ্জে শিশু খুনের জের ধরে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকা থমথমে, নিহতদের বাড়িতে শোকের মাতম। আমি কালকে তো রাত পারবে লাগছি, তুই কি বিউনস না রে মা? খুনের উপরে গুণ, আরে মারছে শেষ। আর আগে 3 তো মারলো বেনা হরাতে। দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু। কুমিল্লা মেডিকেলে শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় রোগী ভর্তি দ্বিগুণ, ভেন্টিলেশন সংকট। আমি অনেক ওষুধ করছি, জ্বর কমাতে পারি নাই। জন্মের 41 দিন পরে যে টিকাটা পায়, এইটা আমি 4 মাসে দিছি, পাইছি না প্রথমে। ছুটির দিনেও সারা দেশে পাম্পগুলোতে দীর্ঘ লাইন। কুড়িগ্রামে সকালে তেল দেওয়ার খবরে রাত থেকেই চৌকি বেঞ্চ নিয়ে সিরিয়ালে গ্রাহকরা। ব্যবসার গাড়ি আছে, মার্কেটে চলে, এনারে তো 700 টাকার তেল দিলে তো চলবে না। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা যে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ করছি। নওগাঁয় সরকারি খাদ্য গুদামে অবৈধভাবে 180 টন চাল মজুদ। জানাজানির পর সরিয়ে নেওয়া হয় রাতের আধারে, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আনসার কমান্ডারকে ফোন দিলাম যে আপনার আবেদন আসছে সুপারিশ সহ, যে আপনার চাল নিতে পারেন না, চাল নেওয়ার জন্য আপনি আবেদন সুপারিশ করছেন কিনা। আপনি বললেন যে না, আমি তো কোনো সুপারিশ করি নাই। বৈধ না অবৈধ এটা আমি ঠিক বলতে পারছি না বর্তমানে, তবে কিছু চাল উদ্ধৃত মজুদ আছে আমি জেনেছি। নেত্রকোনায় হাওর অঞ্চলে বজ্রপাত আতঙ্কে চাষিরা। সরকারি হিসাবেই গেল 6 বছরে প্রাণ গেছে অন্তত 62 জনের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মানিকগঞ্জে 7 বছরের এক শিশু কন্যার মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি। অভিযুক্তকে না পেয়ে তার পরিবারের সদস্যদের ডেকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধরা। প্রাণ গেছে আপন 2 ভাইয়ের, আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মানিকগঞ্জ সদর উপজেলার বনপাড়িল গ্রাম। বৃহস্পতিবার প্রতিবেশীর বাড়ির সামনে খেলা করছিল 7 বছরের আতিকা। হঠাৎই নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্দেহবশত এলাকারই নাইম নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে শিশুটির স্বজনরা। তার দেয়া তথ্য অনুযায়ী গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় আতিকার মরদেহ। তুই তো আমার চোখের পানি এক ফুটো দেওয়া পারস না, চোখের পানি এই যে তোর আমি কালকে তো রাত পারবে লাগছি, তুই কি বিউনস না রে মা? ভিড়ের সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত নাইম। পরিবারের অভিযোগ, কানের স্বর্ণালঙ্কারের লোভেই নাইম ও তার সহযোগীরা শ্বাসরোধ করে হত্যা করে আতিকাকে। টুয়াইয়া বুয়াইয়া আদর করে তারপরে কয় কি কোনে মারছাও, কো বাবা তোমার কিছু কম না, তোমার কিছু কম না হয়েছে। ছাড়া নিয়ে দেখাই দিছে তারপরে রাত 10টা বাজে নাতিন উদ্ধার করছে। এখান দিয়ে নিয়ে গেছে একলা, আর ওখান দিয়ে আছে বললাম 3 জনে নিয়ে আসা ভুট্টা খেতে মায়েরা ওখানে ফালাই থয়ে গেছিল আর কি। শিশুটির মরদেহ উদ্ধারের পরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। নাইমকে না পেয়ে ফোন করে ডেকে আনা হয় তার পরিবারের সদস্যদের। পিটিয়ে হত্যা করে নাইমের বাবা ও চাচাকে। গুরুতর আহত হন নাইমের বড় ভাই। গাছের লগে 3টারে বানলো, বান্ধার পরে এই ঘুষি আর কিলানের পরে সাফল নিয়ে আইলো, দাও নিয়ে আইলো। আজকে যদি আমার খালাতো ভাই ছোট্টারে খুন করতো, আমাকে কোনো আপত্তি ছিল না। মানে খুনের উপরে গুণ, আরে মারছে শেষ। আর আগে 3 তো মারলো বেনা হরাতে। শিশু হত্যা এবং পিটুনিতে 2 জন নিহতের ঘটনায় থমথমে পুরো এলাকা। এদের বিচার যদি না হয় তাহলে তো এখানে হবই। এটা আমরা চাই জনগণ যাতে এদের সুষ্ঠু একটা বিচার হয়। যে অপরাধ করেছে সে তো অপরাধী, তার বিচার হতো। সাথে তারা আবার পাল্টা হামলা করে কয়েকজন লোককে আহত করছে, মারছে, এটা অন্যায়। পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত মিলেছে। শিশু খুন এবং 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে নাইম একাই এই মানে যে ডিসিজ যে মেয়েটা আছে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। কারণে দুল ছিল তো, মানে আমরাও শুনেছি যে ছেলেটা
তাকে মেরেছে, ওই তার কানের দুলগুলো নিয়ে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে একটা বাজারে বিক্রি করেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। রাজশাহীর পুঠিয়ায় চাঁদার টাকা না দেয়ায় এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার দায়ে একজনকে আটক করেছে পুলিশ। সকালে পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রতিদিনের মতো দোকান খুলে ভেতরে বসেছিলেন মামুনুর রশিদ জুয়েল। এ সময় পূর্ব পরিচিত মাইনুল দোকানে প্রবেশ করে নেশার জন্য চাঁদা চায়। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সাথে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে মাইনুল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। পরে মাইনুলকে বেঁধে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় পুলিশ। দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 211 জনের প্রাণহানির তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 14 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 24 জন। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও ক্রমেই বাড়ছে হামে আক্রান্তদের সংখ্যা। সোজার সংকটে বিভিন্ন জেলা সদর হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশে 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। দর্শক, হাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি জেনে নিতে চাই। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসকরা তাদেরকে নিয়ে কি বলছেন? শাওন, গেল 24 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত বরিশাল বিভাগের 6 জেলায় সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে 74 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 23 জন রোগী এবং এখানকার যারা চিকিৎসকরা আছেন তারা জানিয়েছেন যে একেবারেই যারা গুরুতর তাদেরকেই এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং বেশ কয়েকজন রোগীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা বেশ কয়েকটি উদাহরণ এখানে পেয়েছি। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বা কোনো শিশু অসুস্থ হয়েছে, তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকায় চিকিৎসা দেওয়ার পরে যখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, পরবর্তীতে তিনি আবারও অসুস্থ হয়েছেন। এর কারণ হিসেবে আসলে এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন যে যেসব শিশুরা টিকা পায়নি, অর্থাৎ টিকা না পাওয়ার কারণে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি তৈরি না হওয়ার কারণেই কিন্তু তারা বারবার অসুস্থ হচ্ছেন। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 4টি কক্ষ আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং প্রতিটি সিটে 3 জন করে শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু জায়গার সংকুলন হচ্ছে না। জায়গা না হওয়ার কারণে কিন্তু অনেক শিশুকেই মেঝেতে বাধ্য হয়ে চিকিৎসা দিতে হচ্ছে। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, যাদের বেশিরভাগেরই বয়স 5 বছরের নিচে। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। প্রশ্ন উঠেছে, এটি কি শুধু টিকার ঘাটতি নাকি দায়িত্বহীনতার ফল? বিষয়টি ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞ চিকিৎসকদেরও। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড শয্যা সংখ্যা 46 থেকে 126 করা হলেও বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে 248 জনকে। এর মধ্যে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগী শতাধিক। প্রশ্ন উঠেছে, কুমিল্লায় কেন বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা? হাসপাতাল সূত্র বলছে, আক্রান্তদের বেশিরভাগের বয়সই 5 বছরের কম। এর মধ্যে গেল 2 বছরে নিয়মিত টিকা পায়নি অনেক শিশুই। না, আমি টিকা তো পাই নাই, কারণ আমাদের এখানে যায় নাই। এই জন্য জ্বরটা মনে 25 দিনের উপর হইব। আমি অনেক ওষুধ করছি, আমি জ্বর কমাতে পারি নাই। জন্মের 41 দিন পরে যে টিকাটা পায়, এইটা আমি 4 মাসে দিছি, পাইছি না। প্রথমে টিকাটা পাইছি না, পরে 3 মাসের সময় এই টিকাটা দিছি। 2 জন এক জায়গায়, এখানে আমাদের বসারও কোনো ঠিকভাবে যে বসবো এরকম কোনো জায়গা নাই। গেল 1 মাসে হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেলে ভর্তি হয়েছে 312 জন। পরবর্তীতে 28 জনের শরীরে হাম শনাক্ত হয়। আসার কথা, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 213 জন। বেডের সংখ্যার তুলনায় আমাদের রোগীর সংখ্যা অনেক বেশি এবং আমাদের এখানে যে রোগীই আসুক না কেন আমরা কিন্তু তাদেরকে ভর্তি দেই।
এবং আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি আমরা তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল 2 বছরের টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে আগামী 20 এপ্রিল থেকে কুমিল্লায় 5 বছরের নিচে 7 লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার কাজ শুরু হবে। এদিকে শিশুদের পুষ্টিহীনতার দিকে নজর বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শতকরা 60 থেকে 65% 5 বছরের নিচে আর যারা আক্রান্ত হয়ে যারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে, অন্যরাও আক্রান্ত হচ্ছে কিন্তু সংখ্যাটা তুলনামূলকভাবে কম। এই জন্য আমরা আন্ডার 5 অর্থাৎ 6 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। তাদের শরীরের যদি পুষ্টিটা ঠিক না থাকে তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার সঠিকভাবে থাকবে না। তো সব কিছু মিলিয়ে আমরা এখন এই রোগীদেরকে নিয়ে আমরা তাদের চিকিৎসা নিয়ে আমরা সচেষ্ট আছি। প্রতিরোধযোগ্য রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, তাই জনমনে প্রশ্ন, এর দায় নেবে কে? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সাপ্তাহিক ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকট। কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস বাড়িয়েছে আরও বিড়ম্বনা। পেট্রোল পাম্পের সামনে অপেক্ষমান যানবাহনের সারিতে তৈরি হচ্ছে যানজট। চলছে মজুদ বিরোধী অভিযান। অনিয়মের দায়ে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছুটির দিন স্বস্তির সময় হওয়ার কথা থাকলেও জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। জ্বালানি তেল নিতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। শুক্রবার সকাল 9টা থেকে পাম্পে তেল দেবার খবর শুনে কুড়িগ্রামের নাগেশ্বরী উত্তরা পাম্পের সামনে বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাঁড়াতে চৌকি, বেঞ্চ, টুল নিয়ে হাজির মোটরসাইকেল ও যানবাহন চালকেরা। কুড়িগ্রাম জেলা সহ 9টি উপজেলার 22টি পাম্পে পর্যায়ক্রমে জ্বালানি তেল সরবরাহ করলেও সংকট কাটছে না। 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও আমি নাগেশ্বরী পুরাতন পাম্পে ওখানে তেল পাই নাই। কেউ মনে করেন গাড়ি রাখছে, কেউ সাইকেল, কেউ বিএনসি রাখি সিরিয়াল নিতেছে। দূরে বাড়ি আছে, ওরা আসতে সময় লাগবে। এখানে আত্মীয় স্বজন আছে, ওনাদের মাধ্যমে চৌকি বা বাইসাইকেল এখানে রাখা দিচ্ছে। চাহিদার তুলনায় পেট্রোল ও অকটেনের সরবরাহ কম থাকায় রংপুর বিভাগের বহু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন ভোক্তারা। নাটোরের তীব্র তাপদাহের মধ্যে নো কার্ড নো ফুয়েল পদ্ধতিতে তেল নিচ্ছেন মোটরসাইকেল চালকেরা। জনপ্রতি 700 টাকা করে পেট্রোল ও অকটেন দেওয়া হচ্ছে। ফুয়েল কার্ডের মাধ্যমে তেল নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে নাটোরের একটি ফিলিং স্টেশনে তেল দিতে দেরি হওয়ায় ভাঙচুরের ঘটনা ঘটে। আগে তেল নিচে অনেক ভিড় ছিল, ভিড় ঠেলে ঠেলে তেল নেওয়া লাগছে। এখন ভিড় কম, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। অনেকের গাড়ি আছে, ব্যবসার গাড়ি আছে, মার্কেটে চলে। এনারে তো 700 টাকার তেল দিলে তো চলবে না। যে মোটরসাইকেলের যে যানজট সৃষ্টি বা বিশৃঙ্খলা হতো পাম্পে, সে তুলনায় অনেকটা কমে গেছে। তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের রাজীবপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এ সময় প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নরসিংদীর পলাশে অবৈধভাবে মজুত করা 9,000 লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তকে 60,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগেও কাটেনি জ্বালানি সংকট। গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুদের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও তেল মজুত করছে। এতে বাড়ছে ভোগান্তি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির খবর জেনে নিতে চাই। এ পর্যায়ে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? সংকট নিয়ে গ্রাহক এবং পাম্প মালিকদের কি বক্তব্য? শাওন, সংকটের যে ধরন সেটি কিন্তু একই রকম রয়েছে। এখানে পাম্প মালিকদের সঙ্গে এবং জেলা প্রশাসন যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা মূলত যেটি বলতে চাচ্ছেন আসলে যে সংকটটি তৈরি করছে আসলে সাধারণ মানুষই। কারণ একই বাইক বা একই মানুষ বারবার করে তেল নিতে আসছে। তারা শুধু কুষ্টিয়া শহর অঞ্চলে, শহরের আশেপাশে বা বাইরে থেকেও তারা তেল ক্রয় নিতে আসছেন এবং তেল নিয়ে তারা বারবার ফিরে যাচ্ছেন। এবং সেই সাথে অসাধু যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু তেলের মজুদ বা তারা গোপনে বিক্রি করছে
আমরা এমন পর্যন্ত দেখেছি তারা 300 টাকা লিটার করে বিক্রি করছে, এবং অনেককে আমরা এমন দেখছি এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন আপনি, ঠিক এটি প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত এই দীর্ঘ লাইন রয়েছে। এবং অনেকেই আমরা দেখেছি যে রাতভর তারা তাদের বাইক কিন্তু পাম্পের সামনে রেখে যাচ্ছেন, এবং অনেককেও আমরা এমনও দেখেছি যে তারা অনেকে আইল্যান্ডের উপরে তারা রাত্রি যাপন করছেন এবং বাইক পাহারা দিচ্ছেন তেলের অপেক্ষায়। এমন সংকটটি তারা মানুষ কিন্তু সৃষ্টি করেছে, এবং সেই এর যে মূল যে কারণটি, কুষ্টিয়াতে কিন্তু একটি তেল লিমিট নামের একটি অ্যাপ চালু করার কথা রয়েছে পরীক্ষামূলকভাবে, সেটিরও কার্যক্রম চলছে যেন একই বাইক বারবার তেল নিতে না পারে, সেই বিষয়টিও রয়েছে। এবং আসলে এই যে সংকট যে শুরু হয়েছে, এটার সমাধান এখন পর্যন্ত কিন্তু কেউই দিতে পারেনি, বা কোনো দপ্তর থেকে বা কোনো জায়গা থেকে কিন্তু সেই সমাধানটি আসছে না, যে কারণে কিন্তু সাধারণ মানুষের যে জনদুর্ভোগ বা যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। এটি যদি একটি নিয়মতান্ত্রিক উপায়ের মধ্যে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে হয়তো সাধারণ মানুষের এই দুর্ভোগটি কমবে, সেটি সাধারণ মানুষরা মনে করছেন। এবং পাশাপাশি আরও একটি যে বিষয় রয়েছে, ডিজেলের যে বিষয়টি রয়েছে, কৃষকরাও কিন্তু এই যে ডিজেল সুবিধা পাওয়ার জন্য বা তাদের চাষবাসের জন্য সেটিও কিন্তু আলাদা রকমের একটি সংকট তৈরি হয়েছে, যেটির জন্য কিন্তু এখনই দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নিলেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব। শাওন, অনেক ধন্যবাদ বাবু আপনাকে। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেই না। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো তেল, ফিরতে হচ্ছে খালি হাতে। ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই ঘটছে মারামারি, বাগবেতণ্ডা। মাসখানেকেরও বেশি সময় ধরে তেল সংকটে সাতক্ষীরার 28টি ফিলিং স্টেশনের বেশিরভাগই সাময়িকভাবে বন্ধ। গ্রাহকদের অভিযোগ, তেল বেচাকেনায় শৃঙ্খলা বজায় রাখতে তেমন নজরদারি নেই প্রশাসনের। তীর্থের কাকের মতো অপেক্ষা, প্রখর রোদে ক্লান্ত শরীর, একটু প্রশান্তির খোঁজে পাশের চায়ের দোকানে বসেছেন রাইড শেয়ারিং করা মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বাবু। জানালেন, তেলের জন্য টানা প্রায় 10 ঘন্টা অপেক্ষায় তিনি। আর রোজগার হয়নি, এই তেলের আশায় বসে রয়েছে। আর রোজগার কি হবে এখন, তার দিন নেই, এখন আর তো হবেই না। সাতক্ষীরা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে প্রতিদিনই দিনভর অপেক্ষায় থাকেন শত শত বাইকার, তবুও মেলে না চাহিদা অনুযায়ী তেল। আবার কখনো ফিরতে হয় খালি হাতেই, নানা অভিযোগ গ্রাহকদের। আমরা তো সকালে আইছি, অনেকে আছে রাত 12টা থেকে এখানে লাইনে আছে, কিন্তু তেলের কোনো নিশ্চয়তা নেই, তেল এখনো আইছে না। তেল কখন আসবে তাও কেউ জানে না। এখনো পর্যন্ত তো তেল পাই নাই, 5টা বেজে গেছে, আর আমাদের গাড়িতেও তো কোনো তেল নাই। জেলার 28টি পাম্পের বেশিরভাগই সাময়িকভাবে বন্ধ থাকছে। ডিপো থেকে তেলের গাড়ি আসার খবর পেলে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। তেল বেচাকেনা নিয়ে প্রায়ই হচ্ছে বাগবিতণ্ডা, হাতাহাতির ঘটনা। ক্রেতাদের অভিযোগ, শৃঙ্খলা বজায় রাখতে নেই প্রশাসনের নজরদারি। তেল নিচ্ছে, নিয়ে সাইডে পটে ভরে আবার এসে তেল নিচ্ছে, মানে এরা একটা ভালো ব্যবসা তৈরিছে, সিন্ডিকেট তৈরি করেছে। এখানে তেল 500 টাকা ধরে একটু দিয়ে দিলে আবার 1000 টাকারও দিয়ে দেয়। যে পিছনে লোক অনেক হাজার হাজার লোক, মানে শত শত লোক ফিরে যায়। কোনো শৃঙ্খলা নেই। প্রশাসন কি করে? প্রশাসন এসে ওই ডিউটি করার সময় একটু মারামারি ঠিকাথাকি করে, এই করে। আমাদের চাহিদা আছে দিন 10,000 লিটার, আমরা পাচ্ছি 2000 লিটার। কিছু কিছু মানুষ আছে, এরা বাইরেও অনেক ক্ষেত্রে তেলের ট্যাঙ্কিতে বাইর করে ওরা বিক্রি করতেছে, এ খবরও আছে, কিন্তু ওটা আমাদের ধরা সম্ভব হচ্ছে না। অবৈধভাবে তেল মজুত করে তা খোলা বাজারে বাড়তি দামে বিক্রির অভিযোগও আছে। প্রশাসনের অভিযানে ধরাও পড়ছে কেউ কেউ। তেল যেটা বাজারে 120 টাকা লিটার যেটা বিক্রি হওয়ার কথা, পেট্রোল 116 টাকা লিটার, সেটা এখানে বিক্রি হচ্ছে আপনার 250 টাকা লিটার বা 220 টাকা লিটার মানুষের কাছে বিক্রি করছে। জেলা প্রশাসক জানান, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ বেশি, তবুও কাটছে না সংকট। ব্যক্তি পর্যায়ে তেল মজুতকে সংকটের অন্যতম কারণ বলছেন তিনি। এখন যেটা দেখা যাচ্ছে যে মানুষ মনে করছে যে হয়তো আমি তেল পাবো না, আমাকে বেশি করে ট্যাঙ্কি ফুল করে নিতে হবে বা অন্য কোনোভাবে সংগ্রহ করে রাখতে হবে। মানে এই ধরনের একটা টেন্ডেন্সির কারণে আমার মনে হয় যে এই কৃত্রিম ক্রাইসিসটা তৈরি হয়েছে। তবে এই জন্য আমি বলবো যে এটাতে ধৈর্য ধরে এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য আমি আহ্বান জানাবো। পাম্পগুলোতে পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদা মতো মিলছে না ডিজেলও। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। নওগাঁয় খোদ সরকারি খাদ্য গুদামে অবৈধভাবে 180 মেট্রিক টন চাল মজুদের অভিযোগ পাওয়া গেছে। এর সাথে জড়িত একটি চক্র।
তারা গুদামের চাল গুদামে রেখেই ফায়দা লুটতে যান। বিষয়টি ধরা পড়লেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, বরং গা বাঁচাতে রাতের আধারে গুদাম থেকে ওইসব চাল সরিয়ে নিয়েছেন জড়িতরা। সহকর্মী শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির হোসেন। নওগাঁ সদর খাদ্য গুদাম। বুধবার দুপুরে প্রধান ফটকের পাশে দেখা গেল অলস সময় কাটাচ্ছে একদল শ্রমিক। গুদামে নিয়মিত চাল খালাসের কাজ করেন তারা, কিন্তু কাজের বদলে কেন তাদের এই অখণ্ড অবসর? কতজন মানুষ বেকার? 89 জন। কতদিন ধরে? এই মাস তিনেক হবে। 15 টাকা কেজি সেরা যায় কিনে আনে, ওই চালটা খালি এই মাস অন্তর যায়। আর এই মাসে এখন যাবে না কি হবে, পুষ্টি হওয়ার কথা, এখনো তো পুষ্টি আসেনি। কিনা বেচা এখনো অর্ডারই আসেনি, কত টাইট চাউল কিনা হবে বা বরাদ্দ ভাগও হয়নি, ক্রিয়েটও জানি সরকার। তাদের ভাষ্যমতে বেশ কিছুদিন ধরে গুদামে খালাসের কাজ হয়নি, অথচ আমাদের গোপন সূত্র বলছে সম্প্রতি বিভিন্ন সরকারি দপ্তরের 25 থেকে 30টি আদেশের বিপরীতে উত্তোলনকৃত প্রায় 200 মেট্রিক টন চাল গুদামে মজুত আছে। এ বিষয়ে জানতে গুদাম পরিদর্শকের অফিসে গিয়ে জানা গেল তিনি অসুস্থতাজনিত ছুটিতে আছেন। দায়িত্বরত অন্য কর্মকর্তার দাবি চাল মজুদ আছে 3624 মেট্রিক টনের কিছু বেশি। বাড়তি 200 মেট্রিক টন চাল গুদামজাত করার বিষয়ে কিছু জানেন না তিনি। 2 এপ্রিলে আপনার যোগদান করছে, হাটের সমস্যা আগেতেই ছিল, তারপরে এখানে আসার পরে 2 দিন ছুটি নেই বলে আমার একটু শরীর খারাপ করছে। ডাক্তার শরণাপন্ন হওয়ার পরে বলছে যে আপনি এনজিওগ্রাম করতে হবে। একজন মানুষ যদি আপনাকে যদি একটা কথা বলে সেটা হয়তো মিথ্যাও তো হতে পারে। হিসাবের গড়মিল ধরতে খুব বেশি দেরি হলো না। অতিরিক্ত মজুদের কথা টেলিফোনে স্বীকার করলেন খোদ জেলা খাদ্য নিয়ন্ত্রক। তার দাবি বাড়তি মজুদ আনসার, বিজিবি ও পুলিশ বাহিনীর রেশনের অংশ, যা মোট মজুদের সাথে হিসাবভুক্ত নয়। তথ্য দিলেও প্রতিবেদনটি একদিন পর প্রচারের অনুরোধ তার। পুলিশের আবেদন আসছে নেওয়ার জন্য, বিজিবির আসছে, আনসারের আসছে, গুছাচ্ছি। তো আনসার কমান্ডারকে ফোন দিলাম যে আপনার আবেদন আসছে সুপারিশ সহ, যে আপনার চাল নিতে পারেন না, চাল নেওয়ার জন্য আপনি আবেদন সুপারিশ করছেন কিনা। উনি বললেন যে না, আমি তো কোনো সুপারিশ করি নাই। এই যে এদেরকে যে ধরাই দিচ্ছে যার যার অধিদপ্তরের কাছে, তারা যে চালগুলো নিয়ে গেছে, অফিসিয়ালি তো তারা নিয়ে গেছে, কাগজ কলমে তারা আগে নিয়ে গেছে না এটা। হ্যাঁ, তো তাহলে তাদেরকে তো আর নতুন করে দেওয়ার সুযোগ নাই। এটা তো দয়া, ডিসি স্যারের দয়া করছে, ডিসি স্যারের সাথে কথা বলছি, ডিসি স্যারের দয়াটা করছে, ঠিক আছে একটা সুযোগ দাও। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন প্রতি মাসে খাদ্য গুদাম থেকে 13 মেট্রিক টন রেশনের চাল উত্তোলন করেন তারা। এ মাসে গুদামে তাদের কোনো চাল পাওনা নেই। ভুতুরে মজুদের সাথে তাদেরকেও জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমার এখানে কয়জন আনসার সদস্য আছে সেটার একটা হিসাব আছে, যেমন 387 জন আনসার সদস্য আছে। পার হেড কত কেজি চাল বরাদ্দ সেটার একটা হিসাব আছে। তো সেই অনুযায়ী কিন্তু চালটা আমরা উত্তোলন করতে পারি, মানে আমাদেরও কিন্তু 100 গ্রাম চাল বেশি উত্তোলন করার কোনো সুযোগ নেই। আবার যেই ব্যক্তি রেশন প্রাপ্য প্রাধিকার, সে তো জানে আমি কতটুকু চাল পাবো। অনুসন্ধান শুরুর কয়েক ঘন্টা পরের ঘটনা। রাতের আধারে বিতর্কিত মজুদ সরিয়ে ফেলা হচ্ছে, সেই দৃশ্য ধরা পড়ল যমুনার ক্যামেরায়। প্রশ্ন উঠেছে, ঘটনা জানাজানির পরও দিনভর কেন পদক্ষেপ নেওয়া হলো না? কেন প্রশাসনের এই গড়িমসি? বৈধ না অবৈধ এটা আমি ঠিক বলতে পারছি না বর্তমানে, তবে কিছু চাল উদ্ধৃত মজুদ আছে আমি জেনেছি, এবং এটি আমাকে যেটি জানানো হয়েছে সেটা হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠানের গুদামঘর না থাকাতে তারা এটি নিতে বিলম্ব করেছে, এবং যদি এটি আইন বিরুদ্ধ হয়, রীতিমাফিক না হয়, তাহলে আমি বলেছি যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। রাতের আধারে কেন গুদাম থেকে এতগুলো বস্তা সরানো হলো? কোথায় কোন পথে গেল জনগণের চাল? এসব বিষয়ে শ্রমিকরা কিছু না জানলেও তারা বলছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে প্রকৃত সত্য। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের শতাধিক বাড়িঘর। বৃহস্পতিবার মধ্যরাতে নোহালী ইউনিয়নের 2, 7 ও 8 নং ওয়ার্ডের চর নোহালী, চর বাগডহরার নিজপাড়া, চৌকিদারপাড়া, মেম্মারপাড়া এলাকার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ও শিলাবৃষ্টি। এতে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ঘরবাড়ি। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তাদের দুঃসময়ে ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি। নেত্রকোনার হাওর অঞ্চলে বৈশাখী আতঙ্কের নাম বজ্রপাত। মাঠ ভর্তি পাকা বোরো ধান থাকলেও চাষিরা মাঠে নামতে চান না।
ঝুঁকি নিয়ে ফসল তুলছেন কেউ কেউ। এতেই ঘটে হতাহতের ঘটনা। সাম্প্রতিক মৃত্যুর ঘটনাগুলো উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। সরকারি হিসাবে গেল 6 বছরে বজ্রপাতে মারা গেছেন কমপক্ষে 62 জন। অবশ্য স্থানীয়রা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি। হাওড়াঞ্চলে চলছে বোরো ধান কাটার ধুম। বৈশাখের শুরুতে ব্যস্ত নেত্রকোনা চাষিরা। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা অবধি ঘরে তুলছেন ফসল, তবে রয়েছে বজ্রপাতের আতঙ্ক। সরকারি হিসেবে গেল 6 বছরে হাওড়াঞ্চলে ঘটা বজ্রপাতে কমপক্ষে 62 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি। সম্প্রতি একদিনে 2 জনের মৃত্যুর ঘটনায় বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন কৃষকরা, যার ছাদে থাকতে হবে বজ্র নিরোধক দণ্ড। বৈশাখ মাস, আমাদের তো মনে করেন এই বৈশাখ মাসে হাওরে দিন রাত 24 ঘন্টায় মানুষ থাকতে হয়, কারণ আমাদের ফসল তোলার লাগে। জীবনে ঝুঁকি নিয়ে আমরা এই আগ্রবাতে যাইতে হয়। এতে যদি বজ্রপাতের খুঁটির ব্যবস্থা করে সরকারকে ধন্যবাদ দিতে ব্যবস্থা করবো। টাটা পরে মানুষ মরে আগা সবকিছু আমরা ডরাই সুরা বুড়া পরি। এই বড় বড় টাটা পরে আমরা এই টাটা নিয়ে আমরা ঝুঁকি নিয়ে আমরা আরো নিয়ে আনলাম। তো হঠাৎ বজ্রপাত থেকে রক্ষা পেতে জরুরি কিছু নির্দেশনা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। একটু সচেতনতা আমাদের নিজেদেরকেও বাড়াতে হবে। উঁচু যে গাছপালা বা বৈদ্যুতিক খুঁটি ওই সমস্ত জায়গা থেকে একটু দূরে অবস্থান করা। তারপর হচ্ছে যে বৃষ্টি যখন বেশি হয় বা বজ্রপাতের সম্ভাবনা যখন বেশি দেয়, আমাদের মোবাইল বা ল্যাপটপ যেগুলো আছে, কম্পিউটার যে ডিভাইস যেগুলো আছে, এগুলা যতটুকু সম্ভব একটু অ্যাভয়েড করা। বজ্রপাত থেকে রক্ষা পেতে জরুরি নির্দেশনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা পরিষদ থেকে কিছু বরাদ্দ দিয়েছে যে বজ্র আপনার ছাউনি, যেটা বজ্র প্রতিরোধ ছাউনি নির্মাণের জন্য এটা আমরা স্থান নির্ধারণ করেছি। এটা কার্যক্রম শুরু হবে। দুর্গম হাওরে কর্মরত কৃষক ও শ্রমিকদের জীবন রক্ষায় বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। শুধু অবকাঠামো বৃদ্ধি করলেই হবে না, শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে। দিনাজপুরে এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে, কোনোভাবেই মেধাবীদের বাদ দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের 8টি অনুষদের প্রায় 1800 শিক্ষার্থীকে বরণ করে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিসি ইউনিভার্সিটি প্রশাসন দেখি কিভাবে তারা এডুকেশনকে ডেভেলপমেন্ট করে এবং এগুলির খতিয়ান আমি তৈরি করছি, এগুলি রিপোর্টিং আমি নিচ্ছি। আমি আমার মন্ত্রণালয়ের সেল বানাচ্ছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি কিভাবে তাদেরকে কাজ করছে সেটা বলে ইউজিসি তো আছেই। ঈদের পর মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে শ্রম বাজার খোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেটে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খোলা এবং জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার খোলার ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করছে সরকার। কোরিয়া, জাপান, তার জন্য আমরা জাপানি, আপনারা দেখছেন পত্রিকায় বিজ্ঞপ্তিতে জাপানি শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি, জাপানি ল্যাঙ্গুয়েজের জন্য কোর্স করেছি। আমরা এখন আমাদের টিএসসি যেগুলো ট্রেনিং সেন্টার এগুলোকে আমরা আরও অ্যাক্টিভেট করেছি। আশা করতেছি আমরা এই কুরবানি ঈদের পরে আমরা চাচ্ছি যে ডিমান্ড অনুযায়ী যেন অ্যাকচুয়ালি আমাদের সেই ধরনের স্কিল নিতে যায়। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। সকালে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিকেলে ঢাকা থেকে যাওয়া নাগরিক সমাজ নামের একটি সংগঠনের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।